আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন নির্বাচনের বাংলাদেশে। সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। শুরুতেই শিরোনাম। চট্টগ্রামবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা। জনগণের ভোট কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। চট্টগ্রামে জনসভায় তারেক রহমান ক্ষমতায় গেলে দুর্নীতি ঠেকানোর প্রতিশ্রুতি। আরো কয়েক জেলায় কর্মসূচি। হেরে যাওয়ার ভয়ে ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে, হুঁশিয়ারি জামায়াত আমিরের। নতুন করে ফিরতে দেওয়া হবে না ফ্যাসিবাদ। 12 তারিখে কোন দুর্বৃত্ত এই যুব সমাজের বুকে যদি হাত দিতে চায়, সেই হাতকে ঘুরিয়ে দিতে হবে। প্রার্থীদের প্রচারণায় সরগরম ভোটের মাঠ। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে চাইছেন ভোটারদের সমর্থন। আমরা আপনাদের সাথে লোক, কাছের লোক। আমরা কোনোদিন আপনাদেরকে বিক্রি করে সম্পদ বানাই না। ভোটারদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জানালেন সিইসি। সব ধরনের সহায়তার আশ্বাস জাতিসংঘ সহ বিভিন্ন দেশের কূটনীতিবিদ ও প্রতিনিধিদের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, যাচ্ছি পুরো খবরে। জনগণের ভোট কেড়ে নেওয়ার ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। তাই নির্বাচনের দিন ভোট কেন্দ্রেই ফজর নামাজ আদায়ের আহ্বান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। চট্টগ্রামের দ্বিতীয় বিভাগীয় নির্বাচনী সমাবেশে গণতন্ত্রে বিশ্বাসীদের কাছে ধানের শীষের জন্য ভোট চান তিনি। পলো গ্রাউন্ডের জনসমুদ্রে জনতার কাছে প্রতিশ্রুতি দেন ক্ষমতা এলে টুটি চেপে ধরবেন দুর্নীতির। খালেদা জিয়ার সরকারের মতো কঠোর হবেন অপরাধ দমনে। ঘোষণা দেন চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করারও। আরিফিন শাকিলের রিপোর্ট, ছবি তুলেছেন জিহাদ ইসলাম ও তানভীর মিজান। উত্তাল সমুদ্রের পাশে বীর চট্টলার জনসমুদ্র, যারা আজন্ম অদম্য সাহসী, আর যেই মাটি ঐতিহাসিকভাবে প্রতিরোধের তীর্থস্থান। সেই জনপদে প্রায় 21 বছর পর জিয়া রহমানের পুত্র তারেক রহমান। বারোয়ালিয়ার পূর্ণভূমিতে ধানের শীষের নয়া কাণ্ডারিকে সাদরে সম্ভাষণ জানায় সংগ্রামী সমাবেশ। রীতি ভেঙে মঞ্চে ওঠার আগে জনতার সাথে কুশল বিনিময় করেন তারেক রহমানও। কি সমতল, কি পাহাড়, কি ধর্ম, কি বা বর্ণ, আজ যেন চট্টগ্রামের সবার একটাই ঠিকানা, পোলো গ্রাউন্ড ময়দান। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সভা শুরুর বহু আগে। 2012 সালে এই ময়দানে সমাবেশ করেছিলেন প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেদিন গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নিয়েছিল এই জাতীয়তাবাদী জনতা। আজ তারই ছেলে আস্থা রাখতে বললেন ধানের শীষে। বক্তব্য শুরু করেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। অন্যরা কেন আছেন? বিএনপিকে সরকার গঠন করতে হবে। আপনারা যদি বিএনপির পাশে থাকেন, আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, 12 তারিখের নির্বাচনে আপনারা যদি বিএনপিকে ধানের শীষে জয়যুক্ত করেন। ভোটের মাঠে ধর্মের অপব্যবহার নিয়ে কয়েকদিন কঠোর সমালোচনা করলেও চট্টগ্রামে তারেক রহমান এ নিয়ে কোনো বক্তব্য দেননি। শুধু বলেছেন আগের মতো মানুষের ভোট ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র হচ্ছে। বিগত 15 বছর যেভাবে আপনাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেরকম একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। আপনাদের প্রতি আমার আহ্বান, এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। খালেদা জিয়া সরকার চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার পরিকল্পনা করেছিল জানিয়ে তারেক রহমান বলেন, সেই পরিকল্পনার বাস্তবায়ন করবেন তিনি। এ সময় দেশের উন্নয়নে নিজের পরিকল্পনা তুলে ধরেন। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে, যাতে করে এই এলাকার মানুষ ব্যাংকিং সুবিধা সহ সকল কিছু এখানে বসেই কাজ সেরে নিতে পারে।
চট্টগ্রাম থেকে সমাবেশ শেষ করে সড়কপথে ফেনী, কুমিল্লার ৩ উপজেলা ও নারায়ণগঞ্জে সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান। এই চট্টগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম। তিনি এই চট্টগ্রামের মাটি থেকেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এখানেই শহীদ হন। এরপর এই চট্টগ্রাম অঞ্চলের সঙ্গে বিএনপির সম্পর্ক গভীর করেন খালেদা জিয়া, যার প্রতিদান ভোটের মাঠে দিয়ে আসছে এই অঞ্চলের মানুষ। তবে জনমনের প্রশ্ন, আগামী দিনে সেই সম্পর্ক কতটা অগ্রসর হয়। তবে মঞ্চ থেকে তারেক রহমান আশ্বস্ত করেছেন, আগামীতে এই চট্টগ্রামের সঙ্গে বিএনপির সম্পর্ক হবে আরো গভীর। মানুষ কতটা তার এই বক্তব্যে আশ্বস্ত হয়েছে জানা যাবে 12 ফেব্রুয়ারি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠ যেন পরিণত হয়েছিল জনসমুদ্রে। 21 বছর পর বন্দরনগরীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে নামে জনতার ঢল। নেতাকে দেখে উচ্ছ্বসিত তৃণমূলের কর্মী সমর্থকরা। চট্টগ্রামের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরে ধানের শীষে ভোট চান দলের নেতারা। সকাল থেকে মিছিল নিয়ে আসতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চট্টগ্রাম ছাড়াও 3 পার্বত্য জেলা, কক্সবাজার এবং আশপাশের জেলা থেকেও যোগ দেন অনেকে। জনতার স্রোত গিয়ে মিশেছে পোলো গ্রাউন্ড মাঠে। প্রায় 21 বছর পর চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মহাসমাবেশে যোগ দিয়ে উচ্ছ্বসিত সবাই। ওনার কাছ থেকে যে আশা করছি সেটা তো সে প্ল্যানের কথা অলরেডি আমরা জেনে গেছি, তো আশা করছি সাকসেস হবে। একটা সুষ্ঠু এবং ভালো একটা বাংলাদেশ চাই, আমার ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালোভাবে দেশে বসবাস করতে পারে। বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং তার সাথে পুরো চট্টগ্রামবাসী অত্যন্ত আনন্দিত। আগামী দিনে যাতে দিনগুলো একটু সুন্দরভাবে উপভোগ করতে পারি আমরা। পুরো মাঠ তখন লোকে লোকারণ্য, যেন তিল ধারণের ঠাঁই নেই। তারেক রহমান মঞ্চে আসলে গগনবিদারী স্লোগানে কেঁপে ওঠে পুরো মাঠ। চট্টগ্রাম সহ এই অঞ্চলের উন্নয়নে বিএনপির পরিকল্পনা তুলে ধরে ধানের শীষে ভোট চান দলটির সিনিয়র নেতারা। পূর্বে পশ্চিমে সকলের জন্য চট্টগ্রামকে অর্থনৈতিকভাবে আমরা ইনশাল্লাহ আগামী দিনে পরিণত করব, শুধুমাত্র বাণিজ্যিক রাজধানী না, তার চেয়েও বেশি। স্বাধীনতার পতাকা আজকে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতে। আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ। মহাসমাবেশের মঞ্চে চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান। অতীতে আপনাদের সাথে জেলও ছিলাম, জেলের বাহিরেও ছিলাম, ভবিষ্যতেও আমরা জাতীয়বাদী শক্তির সাথে আছি ইনশাআল্লাহ। প্রতিটা ভোট ধানের শীষের পক্ষে যেটা যায় ওটি একটা সালাম হবে বেগম খালেদা জিয়ার পক্ষে। বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়িত করতে হবে, পরিণত করতে হবে ইনশাআল্লাহ। এর আগে 2005 সালের 6 মে চট্টগ্রামের লালদিঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। 12 ফেব্রুয়ারি দুর্বৃত্তরা ভোটের বাক্সে হাত দিলে সেই হাত গুঁড়িয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানী ধূপখোলা মাঠে নির্বাচনী জনসভায় তিনি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে যারা নাক গলাচ্ছেন তাদের সাবধান করে দেন। বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সহ্য করা হবে না। এ সময় আমির আরও জানান, গণভোটে হাঁ জয় পেলে বাংলাদেশ বিজয়ী হবে। বলেন, জামায়াত মানুষে মানুষে ভেদাভেদ চায় না, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই জামায়াতের প্রধান লক্ষ্য বলে জানান তিনি। বলেন, লুটপাট করে খাওয়ার জন্য জামায়াত ক্ষমতায় আসতে চায় না। ক্ষমতায় গিয়ে একটি দল দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা বললেও তাদের 39 জন প্রার্থী গুরুতর ঋণ খেলাপি বলে অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। 12 তারিখে কোনো দুর্বৃত্ত এই যুব সমাজের বুকে যদি হাত দিতে চায়, সেই হাতকে গুঁড়িয়ে দিতে হবে। এরা যৌবন পেয়েছে কিন্তু বুটের অধিকার পায় নাই, পিপাসার্থ হয়ে 12 তারিখের জন্য অপেক্ষা করছে। সন্ত্রাসীরা বলতো, আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেব। এখন আমাদের পরিষ্কার বক্তব্য, তোরটা তুই দে, আমারটা আমি দেব।
এর আগে সকালে যাত্রাবাড়িতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে চাইলে 12 ফেব্রুয়ারি নির্বাচনে হাঁকে জয়যুক্ত করার আহ্বান জানান। চাঁদাবাজি ভিক্ষার চেয়ে নিকৃষ্ট মন্তব্য করে তিনি বলেন, জামায়াত ক্ষমতা এলে চাঁদাবাজি করতে দেওয়া হবে না, চাঁদাবাজদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দেশে ফ্যাসিবাদ কায়েম হবে, তাদের কেনা অস্ত্র দিয়ে তাদের বুকে গুলি চালানো হবে, এমনটা আর দেখতে চান না। যুবক যুবতীদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিয়ে কারিগর দক্ষ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। আমির বলেন, জামাত ক্ষমতা এসে জলাবদ্ধতা নিরসনে ব্যর্থ হলে মেয়র কাউন্সিলরদের বছরে 4 বার পচা ডোবা পানিতে গোসল করানো হবে। রাজধানীতে জমজমাট চতুর্থ দিনের নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগে নেমেছে বিএনপির প্রার্থীরা। ঢাকার অন্যতম সমস্যা চাঁদাবাজি, ফুটপাত দখল, মাদক, কিশোর গ্যাং এর সমাধানের পথ খুঁজছেন সবাই। বলছেন, নির্বাচিত হলে নিজের এলাকাকে আদর্শ নগরীতে পরিণত করবেন তারা। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে ঢাকা 8। দুপুর থেকেই নিজ নির্বাচনী আসন শাহজাহানপুরে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের প্রচারণা। ভোটারদের মনে করিয়ে দেন, পুরো এলাকার যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে মাদক ও চাঁদাবাজি। এমন বাস্তব সমস্যার সমাধান করবে বিএনপি। দাবি করেন, অনেক দলই সমস্যা সমাধানের নামে অগণতান্ত্রিক কথা বলছে। এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কিছু তৈরি করছে। এরা বট বাহিনী দিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলেছে। আর এরা যে মিথ্যা কথা বলে, এই শ্রেণীর লোকগুলি মিথ্যা কথা বলে, জাতির সামনে এটা পরিষ্কার। এর আগে সকালে মিরপুরের পল্লবী এলাকায় প্রচারণা চালান ঢাকার 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। বলেন, নির্বাচনে জয় পেলে মাদক, চাঁদাবাজি আর কিশোর গ্যাং উৎপাটনই হবে প্রধান এজেন্ডা। এ সময় তিনি যশোরের ছাত্রলীগ নেতার স্ত্রী সন্তানের মৃত্যুর পরেও তাকে প্যারোলে মুক্তি না দেওয়ার নিন্দা জানান। আমাদেরও অনেক ভাইদের বাবা মা মারা গিয়েছে, তাদেরকে কিন্তু প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। বাট আমরা সেই অমানবিক রাষ্ট্র আর দেখতে চাই না। আমি চাই আমার বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ। আমরা আশা করব আমাদের যারা পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলার দায়িত্ব রয়েছেন, সবার আগে মানুষ এবং সবার আগে আমার বাংলাদেশ এবং সবার আগে হচ্ছে আমার মানবিকতা। ঢাকা 14 আসনের সাভারের দ্বীপ ইউনিয়ন কাউন্দিয়ায় জনসংযোগ করেছেন বিএনপির আরেক প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। রাজধানীর এত কাছের এই ইউনিয়নে যাওয়া আসার একমাত্র উপায় নৌকা। নির্বাচিত হলে সেই সমস্যা সমাধানের আশ্বাস তার। প্রথমেই এই কাজটা করবো ইনশাল্লাহ, যে ব্রিজটা যেন করতে পারি। এটার অনেকগুলো প্রসেস অলরেডি এগিয়ে আছে। গণভোট নিয়ে অবস্থান অবশ্যই হ্যাঁ এর পক্ষে, যেহেতু আমরা সবাই সংস্কার চাই এবং এই গণভোট নিয়ে আমাদের দল থেকেও বলা হয়েছে যে আমরা হ্যাঁ এর পক্ষে। এদিকে রাজধানীর উত্তরায় গাওয়াইর বাজার এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা 18 আসনের বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। আমরা মানুষকে নিরাপত্তা দিব, মানুষের যে কল্যাণকর যে কাজে সেই কাজে আমরা সহযোগিতা করব এবং এই যে বিগত দিনে যে সেবা থেকে তারা বঞ্চিত হয়েছে, বিগত সেবাগুলো আমরা তাদেরকে ফেরত দিতে পারবো না, কিন্তু আমরা আগামী থেকে যাতে সেবাটা যাতে প্রপারলি তারা পায় সেই ব্যবস্থা আমরা করব। ধানের শীষে ভোট পেতে নিজ নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে সে অনুযায়ী প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপির প্রার্থীরা। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। চলছে জমজমাট এক নির্বাচনের প্রস্তুতি। প্রচারণায় সরগরম রাজনীতির মাঠ। স্বতন্ত্র প্রার্থীরাও জোর কদমে চালাচ্ছেন প্রচারণা। অন্য প্রার্থীরাও নানান প্রতিশ্রুতি নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। কম বেশি সবারই বিভিন্ন অভিযোগ থাকলেও সুষ্ঠু ভোট নিয়ে বেশ আশাবাদী সব প্রার্থী। দেশ জুড়ে পুরো দমে শুরু হয়ে গেছে নির্বাচনী আবহ। ঢাকার প্রতিটি আসনেও প্রার্থীরা সকাল সন্ধ্যা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, শুনছেন সমস্যাগুলো, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। সকাল থেকেই ঢাকার 10 দলীয় জোট এবং স্বতন্ত্র প্রার্থীরাও ব্যস্ত প্রচারণায়। গতকালই নিজের 6 দফা ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। সকাল থেকে খিলগাঁওয়ে গণসংযোগ করেছেন তিনি। গ্যাস, সড়ক এবং পানি সহ নানাবিধ সমস্যা সমাধানে নিজের পরিকল্পনার কথা জানান ভোটারদের। গতকালে আমাদের ইশতেহারে কিন্তু নিরাপত্তার বিষয়টা আমরা অ্যাড্রেস করেছি। বাস্তবিক যে পরিকল্পনা আমাদের, যেটা আমরা বাস্তবায়ন করতে পারবো এমন পরিকল্পনাগুলোই আমরা দিয়েছি এবং আমাদের ইশতেহারটা একেবারেই মাঠ থেকে উঠে আসা, মানুষের যে চাওয়া পাওয়া, একদম ভেতরের যে আকাঙ্ক্ষাগুলো সেগুলো আমরা প্রতিফলন করার চেষ্টা করেছি। এদিকে বিএনপি থেকে বেরিয়ে ঢাকা 14 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু। প্রচারণাও চালাচ্ছেন জোরে সোরে। সকালে গণসংযোগ করেন তিনিও। আশা ব্যক্ত করেন জনগণের ভোটেই জয়ী হবেন তিনি। মিরপুরের সন্তান হিসাবে এলাকাবাসী একজন নির্দলীয় প্রার্থী হিসেবে আমাকে নির্বাচিত করলে
আমার যে পরিকল্পনা আছে আগামী মিরপুর এই যে নতুন ভোটার তরুণ প্রজন্ম তাদের মেধাকে কাজে লাগিয়ে আমরা একটি গ্রিন মিরপুর, ক্লিন মিরপুর, একটি বাসযোগ্য আদর্শ মিরপুর হিসাবে রাজধানীর বুকে মিরপুরকে প্রতিষ্ঠা করব। ঢাকা ৮ আসনে জনগণের কাছে গিয়ে কুশল বিনিময় করে ভোট চেয়েছেন 10 দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। তবে নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কার কথা জানালেন তিনি। কোথাও আমাদেরকে ডিম মারতেছে, কোথাও ময়লা পানি মারতেছে, যুবদলের কর্মীদেরকে বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে রাখছে, যে বিভিন্ন জায়গায় হকি স্টিক, তারপরে স্ট্যাম্পগুলো ব্যাপক হারে বিক্রি হচ্ছে এবং তাদের যে কনভয়গুলো রয়েছে কনভয়গুলোর মধ্যে আপনারা যখন চেক করবেন সেখানে হকি স্টিক কিন্তু এবং স্ট্যাম্পগুলো পাওয়া যাবে, অর্থাৎ ওনাদের ভিতর থেকে কিন্তু আমরা ইনফরমেশন পাচ্ছি। নানান অভিযোগ থাকলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে বেশ আশাবাদী প্রার্থীরা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচারণা চলবে 10 ফেব্রুয়ারি সকাল 8টা পর্যন্ত। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সবাই যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, ইসির প্রস্তুতিতে কূটনীতিকরা সন্তোষ প্রকাশ করেছেন। আসন্ন নির্বাচনে নির্বাচন কমিশনকে সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিরা। বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক, বিভিন্ন দেশের দূত এবং জাতিসংঘ, UNDP, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে কমিশনের প্রস্তুতি, স্বচ্ছতা, নিরাপত্তা, আন্তর্জাতিক পর্যবেক্ষণ সহ বিস্তারিত বিদেশি প্রতিনিধিদের সামনে তুলে ধরে কমিশন। ইসির প্রস্তুতিতে সন্তোষ জানিয়েছেন বিদেশি প্রতিনিধিরা। নির্বাচন কমিশনের প্রস্তুতিতে আমরা সন্তুষ্ট। নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা আমরা করব। I am convinced that the Election Commission are doing their best in terms of preparation for the upcoming elections. I think the institutions are trying their level best, and that's what we have seen and that's what we've heard here today. সিসি জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে কমিশন যে কাজগুলো করেছে তা তুলে ধরা হয়েছে। পোস্টাল ভোট ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চান কূটনীতিবিদরা। নির্বাচন সুষ্ঠু করতে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এবং সব ধরনের সহযোগিতা থাকবে ইসির পক্ষ থেকে জানানো হয়। নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, যাতে কথা বলতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই কেন্দ্রে আসতে পারে, ভোটটা দিতে পারে, ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে। আমাদের তরফ থেকে we will do our best to ensure a safe environment for the voters এবং এটা ইনশাআল্লাহ আমরা পারবো। বলেন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর, যেখানে কোনো লুকোচুরি থাকবে না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ফুলতলি মাঠে সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সে খবরই জানবো সহকর্মী খোকন চৌধুরীর কাছ থেকে। যুক্ত হচ্ছেন কুমিল্লা থেকে খোকন চৌধুরী। খোকন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা ফুলতলি মাঠের সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। নিশ্চয়ই অপেক্ষায় আছেন নেতাকর্মীরা, উচ্ছ্বসিত কতটা, একটু জানাবেন সেখানকার বিস্তারিত খবরাখবর। রবিন, আসলে এই যে তারেক জিয়ার যে সফর সেটি কিন্তু আসলে কুমিল্লার জন্য দীর্ঘ 21 বছর, এবং এর মধ্যে কিন্তু আপনারা জানেন যে দেশের যে রাজনীতিতে নানান ধরনের চড়াই উতরাই শেষেই কিন্তু এই আজকের এই অবস্থান এবং 12ই ফেব্রুয়ারি যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ নির্বাচন, সেটিও কিন্তু এই যে আজকের এই সফরের একটি অংশ। ফলে যারা সাধারণ নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে বিশেষ করে দুপুরের পর থেকেই কিন্তু এসে তাদের যে জায়গাটুকু, বসার জায়গাটুকু তারা দখল করে নিয়েছেন। অর্থাৎ এই মাঠটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। যদিও তারেক রহমান এখানে কিন্তু 7টায় এসে পৌঁছার কথা, এখান থেকে কিন্তু তিনি এর পরবর্তীতে দাউদকান্দিতে একটি অনুষ্ঠান, এর আগে 5:30টায় কিন্তু কুমিল্লার 14 গ্রামে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তো মানুষ কিন্তু আসলে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু এখানে যারা তারেক রহমানের ভক্ত রয়েছে তারা কিন্তু তার বক্তব্য শোনার জন্য এবং তাকে এক নজর দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে বসে আছেন এবং প্রতীক্ষায় রয়েছেন আসলে তাদের কাঙ্ক্ষিত নেতা কখন আসবেন এবং আগামী কি ধরনের দিক নির্দেশনা তাদের প্রতি থাকে, সেই দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু তাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেখানে
তারা তাদের অংশগ্রহণ করবেন। রবিন। খোকন চৌধুরী। নির্বাচনী প্রচারণার আরও খবর জানবো সহকর্মী ফেরদৌস খান ইমনের কাছ থেকে, যুক্ত হচ্ছেন বরগুনা থেকে। ইমন, একটু জানাবেন প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন, ভোটারদের মন জয়ে কী ধরনের আশ্বাস দিচ্ছেন তারা, প্রার্থীরাও কতটা সাদরে সেই সাধারণের কাছে যাচ্ছেন, প্রার্থীদের কতটা সাদরে গ্রহণ করছেন ভোটাররা, একটু জানাবেন। রবিন, মূলত সকাল থেকে কিন্তু প্রার্থীদের বিভিন্ন জায়গায় গণসংযোগ শুরু হয় এবং বিকেল নাগাদ কিন্তু তাদের যে জনসভা, সেই জনসভাগুলো কিন্তু অনুষ্ঠিত হয়। মূলত আমি রয়েছি বরগুনা 2 আসনের এবং বামনা উপজেলায়, এবং এখানকার যিনি বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন জনাব নুরুল ইসলাম মনির, তার জনসভা এই মুহূর্তে চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রানা ঢঙে এবং বিভিন্নভাবে ড্রাম, তারপরে আপনার চাকি বাজিয়ে তারা এইখানে মিছিলে মুখরিত করেছে এই জনসভা স্থল, এবং এখানে আমরা নারীদের উপস্থিতি কিন্তু বেশ দেখতে পেয়েছি। এবং আপনি যদি বলি যে এটি উপকূলীয় এলাকা, এই উপকূলীয় এলাকার মানুষ কিন্তু বিভিন্নভাবেই বঞ্চিত রয়েছে, এবং এখানে যিনি 2 আসনের সংসদ সদস্য প্রার্থী রয়েছেন বিএনপির, আমরা তার কাছ থেকেই জানতে চাবো মূলত আসলে নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন, আপনার জয়ের ক্ষেত্রে আসলে কতটা আশাবাদী, এবং এলাকার সার্বিক সমস্যাগুলো কি এবং মানুষকে কি বলছেন আপনি? আমার এলাকার সার্বিক পরিস্থিতি ভালো। আপনারা নিজে ঘুরে দেখছেন, মানুষের ঢল নেমেছে, এবং বিএনপি এবং ধানের শীষের প্রতি যে আস্থা, তারেক রহমান সাহেবের প্রতি যে আস্থা, তার প্রমাণ আপনারা এই জনপদে ঘুরেই দেখতে পাচ্ছেন। অসম্ভব পরিমাণ ঢল নেছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত হলে নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য একটি পার্টি, এবং নির্বাচন তারা চায়নি, গণতন্ত্র যারা চায় না, এরকম দল পায়পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। আমরা খুব কেয়ারফুলি অ্যাভয়েড করার চেষ্টা করছি, তারপরেও পায়পাড়া দিয়ে তারা ঝগড়া করছে। আর সার্বিকভাবে এলাকার উন্নয়নের কারণে এই এলাকার মানুষ আমাদের সাথে জড়িত, এবং আমি 3 বার সাবেক সংসদ সদস্য, এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ এই যে মানুষেরা জনপদে আমাকে ভোট দিয়ে আমি নির্বাচিত করবে ইনশাআল্লাহ, আমি আশা করি, এবং সেখানে বিপুল ভোটে এখানে আমরা বিজয়ী হব আল্লাহর রহমতে। এই মানুষ দেখেই আপনি বুঝতে পারেন সেখানে। আর আপনার সর্বশেষ কথা, সমগ্র বাংলাদেশের সকল ভাই বোনদের প্রতি আহ্বান যে আপনারা ধানের শীষে ভোট দিন, তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী করুন, এবং দেশের উন্নয়নের জন্য তারেক রহমান সাহেবের যে প্রোগ্রাম আছে সেগুলো বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করুন। ধন্যবাদ। রবিন, আমরা শুনছিলাম যে আসলে তিনি এরা কিন্তু 3 বারের সংসদ সদস্য ছিলেন এই জনপদের, মূলত তিনি 4র্থবারের মতো এখান থেকে আবার সংসদ সদস্য নির্বাচিত হবেন, এটি কিন্তু তিনি বলছিলেন। রবিন, অনেক ধন্যবাদ সহকর্মী ফেরদৌস খান ইমন বরগুনা থেকে। আসন্ন জাতীয় নির্বাচনে সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থী, কর্মী, সমর্থকরা। পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন তারা, শুনছেন ভোটারদের সমস্যার কথা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শহর থেকে গ্রাম, সারা দেশ জুড়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। বিরামহীন পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে ব্যস্ত প্রার্থী, কর্মী ও সমর্থকরা। ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বনুয়াগাঁও এলাকায় পথসভা করেন। বিজয়ী হলে দেশ ও মানুষের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। খুলনা মহানগরের 30 নম্বর ওয়ার্ডে রূপসা স্ট্যান্ড রোড থেকে নির্বাচনী পথসভা শুরু করেন খুলনা 2 আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। খুলনা 3 আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল দৌলতপুর বাজার থেকে শুরু করেন প্রচারণা। অংশ নেন লিফলেট বিতরণ ও পথসভায়। ফরিদপুরে নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন চৌধুরী নাও ইউসুফ। বলেন, মানুষ এখন বিএনপিকে ভোট দিতে চায়, বিএনপির এমপিকে চায়। নরসিংদীতে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন খায়রুল কবির খোকন। নির্বাচিত হলে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি। পঞ্চগড়ে নির্বাচনী প্রচারণায় অমরখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। বলেন, পূর্ব নির্ধারিত হেভিওয়েটের যে চিন্তা বা কনসেপ্ট, এটা আর এই বাংলাদেশে টিকবে না। ভোটের মাঠে সরব হাতপাকার প্রার্থীও। রাঙামাটিতে ব্যাপক গণসংযোগ করেছেন হাতপাকার প্রার্থী জসিমউদ্দিন। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামাত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 15 জন। দুপুরে টংভাঙ্গা ইউনিয়নের কাঁসাইটারি এলাকায় ঘটনা ঘটে। সংঘর্ষের সময় আশপাশের এলাকাতেও আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিএনপি ও জামাত নেতাকর্মীরা পাল্টাপাল্টি দোষারোপ করেছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে ভাঙচুর করা হয়। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।
আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন। কুড়িগ্রামে ফলাফলের চাবিকাঠি নারী ভোটারদের হাতেই, যাদের অংশগ্রহণ ও সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ নিয়ে নতুন প্রত্যাশায় নারী ভোটাররা জানান, নিজেদের অধিকার, আত্মমর্যাদা, কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন প্রতিষ্ঠাই তাদের মূল চাহিদা। ভোট দেবেন এমন প্রার্থীকে যারা কাজ করবেন নারীকে অগ্রাধিকার দিয়ে। 16টি নদ নদী বেষ্টিত উত্তরের জনপদ কুড়িগ্রাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জেলার 4টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 26 জন প্রার্থী। নানা প্রতিশ্রুতি দিয়ে দিনরাত চলছে ভোটারদের মন জয়ের চেষ্টা। নদীবেষ্টিত এই জেলার নারী ভোটার 50.22%, আর পুরুষ ভোটার 49.48%। প্রতিটি আসনেই পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশি। তাদের প্রত্যাশা, নারীর অধিকার, নিরাপত্তা, নারীবান্ধব কর্মসংস্থান সৃষ্টি করবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। মহিলার ভোট ছাড়া সরকার হয় না, মহিলার ভোট ছাড়া এমপি হয় না। সেই মহিলার মজুরি হচ্ছে 200-250 টাকা। যারা নির্বাচনে জয়ী হয়ে আসবেন তাদের কাছে একজন নারী ভোটার হিসাবে আমার প্রার্থী কুড়িগ্রাম জেলার যেন বাল্যবিবাহ মুক্ত জেলা হিসাবে পরিচিতি লাভ করে, নারীদের ক্ষমতায়ন নিশ্চিত হয়। তো একজন নারী ভোটার হিসেবে আমি প্রত্যাশা রাখি এটা, যে যেই আসলে নির্বাচিত হোক না কেন, কর্মস্থল থেকে শুরু করে সব পর্যায়ে নারীদের নিরাপত্তাটাকে নিশ্চিত করা। ভোটারদের অভিযোগ, নির্বাচনের আগে প্রার্থীরা প্রতিশ্রুতি দিলেও ভোটের পর সেগুলোর কিছুই আর বাস্তবায়ন হয় না। তাই এবারের নির্বাচনী ইশতেহারে নারীদের অধিকার, কর্মসংস্থান সহ অন্যান্য বিষয়গুলো সঠিকভাবে তুলে ধরার দাবি তাদের। তবে নারী প্রার্থী থাকলে মত প্রকাশের দ্বার উন্মুক্ত হতো বলেও মনে করছেন কেউ কেউ। আমার প্রত্যাশা এটাই হচ্ছে নারী উদ্যোক্তা হিসেবে, যে আমরা যারা নারী উদ্যোক্তা আছি, যারা পণ্য উৎপাদন করি, আমাদের এই পণ্যটা যেন আমাদের দেশে এবং দেশের বাইরে একটা বাজারজাতকরণের ব্যবস্থা করে। পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে অনেক নারী অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়ছে। আমরা চাই নারীদের এমন একজন প্রতিনিধি আসুক যিনি নারীদেরকে নিরাপত্তা দিবে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। রাজনৈতিক দলগুলোর ওই কমিটমেন্ট থাকা যে নারীদেরকেও কিভাবে একদম সরাসরি নির্বাচনে অংশগ্রহণের জন্য এই সুযোগটা তৈরি করে দেবে। এগুলি হলে আমার কাছে মনে হয় যে লিডারশিপের জায়গাটা আরও শক্ত হবে। তখন হবে কি যে তারা পার্লামেন্টে যে নারীদের কথা বলার যে স্পেসটা তৈরি হবে, তখনই কিন্তু পরিবর্তনের জায়গাটাও আসবে। এরই মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন কর্মকর্তারা। মাঠ পর্যায়ে সোচ্চার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। নির্বাচনের দিন প্রয়োজনে ফ্রি অফ কস্টে এবং সরকার থেকে ছোট নৌকা যেন পারাপার এবং যে কোনো জায়গায় জনগণকে সাহায্য করার ব্যালট বক্স আনানো হয়, একদম ফ্রি অফ কস্টে তাকে যেটা আমরা রিকোয়েস্ট করেছি যে আপনি সেই সেবাটা দেবেন। জেলায় মোট ভোটার 18,99,934 জন। এর মধ্যে পুরুষ ভোটার 9,45,678 এবং নারী ভোটার 9,54,242 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। রাজধানী বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে চলছে জামায়াতের নির্বাচনী জনসভা। সেখানে আছেন সহকর্মী তাজনুল ইসলাম, যাচ্ছি তার কাছে। তাজনুল, জামায়াত আমির কি পৌঁছেছেন জনসভায় এবং নেতাকর্মীরা নিশ্চয়ই অপেক্ষায় আছেন তার বক্তব্য শোনার জন্য, একটু জানাবেন বিস্তারিত। জামাতের আমির নন, বরং আজকের এই যে সমাবেশ সরকারি মাদ্রাসাই আলিয়া, সেই সমাবেশের প্রধানতম যে তিনজন বক্তা, জামাতের আমির সহ আরো দুজন, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, ডাকসু ভিপি সাদিক, তাদের তিনজনের কেউই এখনো এই সমাবেশের স্থলে এখনো পৌঁছাননি। বরং এখন থেকে আরো 36 মিনিট আগে, অর্থাৎ 5টার কিছু আগে এই সমাবেশ শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। এখন যেটি হচ্ছে যে এই স্থানীয় নেতা যারা রয়েছেন, বিভিন্ন ওয়ার্ডের থেকে আসা, একই সঙ্গে আমন্ত্রিত অতিথি রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশেষ করে জামায়াতে ইসলামী যেহেতু 10 দলীয় জোটের হয়ে নির্বাচন করছেন, সেই হিসেবে জোটের বিভিন্ন দলের নেতারাও আজকে এই মঞ্চে এর মধ্যে হাজির হয়েছেন। তবে পরিস্থিতি সেটি হচ্ছে যে মাদ্রাসা আলিয়ার মাঠ, যেটি মাঠের সেই পরিসর খুব বেশি বড় নয়, এরই মধ্যে সেই মাঠের পুরো জায়গাটি জামায়াতে ইসলামীর
কথা বলছিলেন সহকর্মী তাজনুর ইসলাম মাদ্রাসা আলিয়া মাঠ থেকে, যেখানে জামায়াত ইসলাম নির্বাচনী জনসভা এবং সেই জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে কাল কুষ্টিয়ায় জামায়াত ইসলামী জনসভা হওয়ার কথা রয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে। সেই জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে জামায়াতের আমিরের। সেখানকার প্রস্তুতির খবরাখবর জানবো সহকর্মী শামীম রেজার কাছ থেকে। শামীম, প্রস্তুতি কেমন দেখছেন? স্থানীয়রা কি বলছেন আগামীকালের জনসভাকে ঘিরে? সকাল থেকেই আসলে জনসভাকে কেন্দ্র করে স্টেজ থেকে শুরু করে সব কার্যক্রমই সকাল থেকেই শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই সেই কার্যক্রম বেশ এগিয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন স্টেজ থেকে শুরু করে আশপাশে সমর্থক কর্মী নেতাকর্মীরা যেসব জায়গায় অবস্থান করবেন সেসব জায়গাও প্রস্তুত করা হচ্ছে। এবং আমরা এখানে ভারপ্রাপ্ত আমিরের সাথেও কথা বলেছি, তিনিও বলছিলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যেই আজকে তারা তাদের যে বাকি কাজগুলো আছে সেগুলো রাতের মধ্যেই তারা শেষ করবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। এর আগে আসলে উত্তরবঙ্গ থেকে যে নির্বাচনী প্রচারণা জামাত আমির শুরু করেছিলেন, আজ আগামীকাল দক্ষিণ অঞ্চলের প্রচারণা শুরু করবেন জামাত আমির এবং সেটা কুষ্টিয়া থেকেই শুরু করবেন। সকালে কুষ্টিয়া সমাবেশ শেষ করে তিনি মেহেরপুর যাবেন, এরপর চুয়াডাঙ্গা, এরপর ঝিনাইদহ এবং পরের দিন থেকে তিনি আবারও যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট দিয়ে আসলে তিনি এই অঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করবেন। এবং ইতিমধ্যেই আসলে দেখতে পাচ্ছেন যে মাঠের চারপাশ জুড়েই আসলে ইতিমধ্যে এখানকার দায়িত্বে যেসব নেতাকর্মীরা আছেন, নেতারা আছেন, সবাই মাঠেই অবস্থান করছেন। স্টেজ কেন্দ্রিক যেসব কাজগুলো চলমান আছে সেগুলো তদারকি করছেন। ভারপ্রাপ্ত আমিরও এসেছেন, কাজ তদারকি করছেন। সব কিছু মিলিয়ে আসলে নেতাকর্মীদের মধ্যেও একটা উৎসবের আমেজ আমরা দেখতে পাচ্ছি। তারাও আসলে বলছিলেন যে যেহেতু দীর্ঘ 16 বছর যাবৎ দেশের মানুষ নির্বাচনী উৎসব থেকে বঞ্চিত ছিল, সেই উৎসব আবার দেশের মানুষের কাছে ফিরে এসেছে এবং তারা ব্যালট বক্সে ভোট দিয়ে সেই উৎসবে অংশ নেবেন, এমনটাই তারা জানাচ্ছিলেন। এবং তারা বারবারই যেটা বলছিলেন যে গণতন্ত্রের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আসলে ভোটের উৎসবটাই মুখ্য। এই ভোটের উৎসব যদি না থাকে গণতন্ত্রের সৌন্দর্য থাকে না, এমনটাই তারা বলছিলেন। একই সাথে ভারপ্রাপ্ত আমির যেটা আমাদেরকে জানাচ্ছিলেন, তিনি বলছিলেন যে এই সমাবেশকে কেন্দ্র করে আসলে কুষ্টিয়ার যে 4টি আসন, সেই 4টি আসনের নেতা কর্মী এবং সমর্থকরা অংশ নেবেন এবং এই সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসব আমেজের কোনো ঘাটতি নেই এবং আগামীকাল প্রায় 2 লাখ মানুষের জমায়েত এখানে হবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। অনেক ধন্যবাদ সহকর্মী শামীম রেজা। ঝিনাইদহ আদালতে কুষ্টিয়া 3 আসনে জামায়াতের প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এক আইনজীবী। দুপুর 1টার দিকে আইনজীবী আব্দুল আলিম মামলাটি করেন। আদালতের বিচারক মুখলিসুর রহমান পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আব্দুল আলিম বলেন, সম্প্রতি আমির হামজা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার সন্তান আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ণ করেছে। এই ঘটনার প্রতিবাদ ও সঠিক বিচার দাবিতে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে বলে জানান তিনি। নির্বাচনে বাকি মাত্র 2 সপ্তাহ। অভ্যুত্থানের স্বীকৃতির জন্য এই নির্বাচনে যুক্ত করা হয়েছে গণভোট, কিন্তু জামালপুরে বেশিরভাগ ভোটারদের নেই হ্যাঁ বা না ভোট সম্পর্কে স্পষ্ট ধারণা। 21 লাখ ভোটারকে গণভোটের ধারণা দিতে জেলা তথ্য অফিসকে দেওয়া হয়েছে মাত্র 2,10,000 টাকা বরাদ্দ, অর্থাৎ ভোটার প্রতি খরচ গড়ে 9 পয়সা। ফলাফল প্রচার হচ্ছে সীমিত, বেশিরভাগ মানুষের কাছেই পৌঁছাচ্ছে না তথ্য। তফসিলের পর থেকে গণভোট প্রচারণায় ইজি বাইক নিয়ে ছুটছেন জেলা তথ্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা। নির্বাচনের বেশি সময় না থাকায় এখন তোড়জোড় একটু বেশি। 2,10,000 টাকা বরাদ্দ পেয়ে জেলার 2,031 বর্গ কিলোমিটারের 68 ইউনিয়নের মানুষের কাছে গণভোটের তথ্য দিনরাত পৌঁছে দিচ্ছে তথ্য অফিস, যার মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী, উঠান বৈঠক, 10 মিনিট ব্রিফ, ভোটার আলাপ ও ভোটের গাড়ির মাধ্যমে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে জেলা তথ্য অফিস। তবে কতটুকু পৌঁছালো গণভোটের গোলাপি ব্যালটের প্রচারণা? আমরা যারা শিক্ষিত তারা শুদ্ধ জানতে পারতেছি ঠিক মতো, কিন্তু গ্রামের প্রান্তিক জনগণ, প্রান্তিক গোষ্ঠী এরা কীভাবে জানবে? এটা যদি বিভিন্ন সেমিনারের মাধ্যমে বা প্রোগ্রামের মাধ্যমে যদি সম্পূর্ণ প্রচারণা করে দেখায়, তো আমার মতে আরও প্রচারণা দরকার।
যারা এই জেলা তথ্য অফিস যদি আরও এলাকায় যায়, বিভিন্ন প্রচারণা যেটা করতেছে, আমার মনে হয় এটা পর্যাপ্ত না, আরও যাওয়া দরকার। তথ্য অফিসের পাশাপাশি জেলা উপজেলা প্রশাসন সহ সরকারি সকল দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে গণভোটের প্রচারণা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যানারে। তবুও জেলার বেশিরভাগ ভোটারই এখনো স্পষ্ট ধারণা পাননি গণভোট সম্পর্কে। তারা বলছেন প্রচারণা আরও বাড়ানো প্রয়োজন, তাহলেই এই উদ্যোগ ফলপ্রসূ হবে। 1 মাসও নেই ভোটের, কিন্তু আমরা লক্ষ্য করছি যে সাধারণ জনগণের কাছে এই বিষয়টি একদম পৌঁছায়নি। কর্মজীবী তাদের মধ্যে ব্যাপক প্রচারণা করা প্রয়োজন। এই জন্য তথ্য মন্ত্রণালয়ের যে বরাদ্দ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে, এটা আসলে বাড়ানো উচিত। প্রান্তিক মানুষের কাছে এই গণভোট বা এই সনদ ব্যাপারে আরও বেশি সচেতন করা উচিত। সীমাবদ্ধতা থাকলেও জেলার প্রান্তিক মানুষের কাছে গণভোটের প্রচারণা পৌঁছাতে কাজ করার কথা জানান জেলা তথ্য কর্মকর্তা। মার্কায় যেমন ভোট দেবে ঠিক তেমনি করে তারা গণভোটেও অংশগ্রহণ করবে। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি আমরা অনেক মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারছি। ইতিমধ্যে 1 লাখ লিফলেট বিতরণের পাশাপাশি দুর্গম চরাঞ্চলে এই প্রচার ছড়িয়ে দিতে নানাভাবে কাজ করা হচ্ছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। সরকারের বিভিন্ন দপ্তরে যে সমস্ত কর্মীগণ আছেন তাদের মাধ্যমে গণভোটের প্রচারণা চলছে। আমরা ওই চরাঞ্চল এবং যেটা দুর্গম এরিয়া সেখানে গণভোটের প্রচারণার জন্য আলাদা ব্যবস্থা অলরেডি গ্রহণ করেছি। জামালপুরের 5টি আসনে মোট ভোটার সংখ্যা 21,12,187 জন। এর মধ্যে নারী 10,58,041 জন ও পুরুষ ভোটার 10,54,129 জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার 17 জন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় চলছে বিএনপি মনোনীত প্রার্থী প্রচারণা। সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছ থেকে জানবো বিস্তারিত। সবুজ, প্রচারণা কেমন দেখছেন? কি ধরনের আশ্বাস দিচ্ছেন প্রার্থী ভোটারদের কাছে? রবিন, মূলত আমি এখন তালতলা যে ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, তার নির্বাচনী প্রচারণায় রয়েছে এবং তিনি এই মুহূর্তে এই জায়গাটিতে অর্থাৎ তালতলায় একটি রেস্টুরেন্টে জুলাই যারা যোদ্ধা রয়েছে, জুলাই যোদ্ধা এবং দীর্ঘ 17 বছর ধরে যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে গুম খুনের শিকার হয়েছেন সেই পরিবারের সদস্যদের সঙ্গে মূলত এই এলাকার যে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা 9-এর হাবিবুর রশিদ হাবিব, তার একটি মতবিনিময় সভা করার কথা রয়েছে। এবং এর মধ্যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যারা এখানে গুম খুনের শিকার হয়েছেন বিগত 17 বছর ধরে, যারা জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলনে যাদের আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা এখানে এর মধ্যে এসছেন। প্রার্থীও 6টার দিকে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন। এরপরেই এইখানে যারা জুলাই যোদ্ধা বলছিলাম সেই পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করবেন, তাদের চাওয়া পাওয়ার কথা শুনবেন, যারা এই এলাকার বিগত 17 বছর ধরে গুম খুনের শিকার হয়েছেন। এর পাশাপাশি প্রচারণার যে জায়গাটি, সারাদিনেই প্রচারণা চলছে। প্রচারণার ফাঁকে ফাঁকে এই ধরনের উঠোন বৈঠক বা মত বিনিময়ের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু প্রার্থীরা করার চেষ্টা করছেন। অর্থাৎ শুধু যে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করা বা প্রচারণা করা সেটি নয়, এর পাশাপাশি এই ধরনের অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে অর্থাৎ যত বেশি মানুষের কাছে পৌঁছানো যায় সেই জায়গাটি কিন্তু প্রত্যেকটি প্রার্থী করছেন এবং এরই অংশ হিসাবে এই মতবিনিময় সভাটির আয়োজন করা হয়েছে। এবং এই মতবিনিময় সভা শেষ করে তিনি আরেকটি জনসমাবেশ অর্থাৎ এটির পাশেই তালতলার পাশে আরেকটি সমাবেশ করার কথা রয়েছে। সেটি মাগরিবি যে নামাজ, সেই নামাজের পরপরই অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই প্রোগ্রামটি শেষ করে সেখানে গিয়ে তিনি যোগ দিবেন। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী আরিফুর রহমান সবুজ। এর সঙ্গে শেষ করছি আজকের মতো নির্বাচনের বাংলাদেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।